মিম পড়তে পারছে না। ঠিক তা না, মিম চাচ্ছে সোহরাব মিমকে পড়িয়ে দিক। তোমাকে কি হেলমেট পরিয়ে দিতে হবে? মিম কোনো কথাই বলছে না। আমি হাত থেকে নিয়ে মিমকে হেলমেটটা পরিয়ে দিয়েছি। আমি বাইকে বসেছি, মিম বসেছে, তবে মাঝে অনেকটা ফাঁকা। ঠিক তখনই এই মিম, তুই তো বাইকে বসলে ভয় পাস, তাহলে এতটা দূরে বসেছিস কেন? কিছু হবে না, তোমরা যাও। যাবো তো আমরা, তার আগে তোকে যে বলে সেইটা শোন। তুই সোহরাবকে ঠিক করে ধরে বস। তখনই মিম একটু রাগীভাবে পিছন থেকে আমাকে জড়িয়ে ধরেছে। এবার হয়েছে? এই, তুমি বাইক চালাও। হ্যাঁ চালাচ্ছি, বাইক চালাচ্ছি। মিম আমাকে জড়িয়ে ধরে আছে। কিছুটা যাওয়ার পর আমি বলি, মিম একবার আমাকে ছেড়ে বসেন, কারণ এখানে কেউ নেই। বাইক থামাও, আমি নামবো। ঠিক আছে, নাও, নামো। একবার বলতে বাইক থামিয়ে দিলে। হ্যাঁ, তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। দেখি, সরো, আমি চাই। এত রাতে মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকবো একা কি করে? তাহলে তুমি নামতে বলছো কেন? তোমার বয়ফ্রেন্ড রাজীবকে ফোন করে বলো যে আমি চলে এসেছি। কিছুটা পথ আসার পর মনে হলো কাজটা ঠিক হবে না, তাই বাইকটা থামিয়ে দিয়ে দেখি মিম কি করে। চেয়ে দেখি মিম দাঁড়িয়ে আছে আর মোবাইল হাতে নিয়ে টিপছে। হঠাৎ করে চেয়ে দেখি একটা গাড়ি মিম সামনে নিয়ে এসে থামিয়েছে। আমি দূর থেকে কিছুই বুঝতে পারছি না। হঠাৎ করে দেখি মিম এদিকে দৌড়ে আসছে আর ওর পিছু পিছু দুটো ছেলে আসছে। আমি বাইকটা নিয়ে তাড়াতাড়ি করে মিমের কাছে গেছি। বাইকটা থামিয়ে আমি সামনের দিকে দাঁড়িয়েছি। তখনই মিম এসে আমাকে জড়িয়ে ধরেছে। প্লিজ তুমি আমাকে বাঁচাও, ওরা আমাকে নিয়ে যেতে চাইছে। কার আপনাকে নিয়ে যেতে এসেছে? আমাকে জড়িয়ে ধরতে থেকে ওই দুটো ছেলের দিকে আসেনি, ওরা চলে গেছে। ওই তো, ওই ছেলেগুলো। আচ্ছা, তুমি না চলে গিয়েছিলে, তাহলে আসলে কোথা থেকে? তোমাকে একা রেখে যেতে মন চায়নি, তাই এসেছি। আচ্ছা, ওরা তোমার পিছনে আসতে ছিল কেন? ওরা মনে করেছে আমি কল গার্ল। আমাকে জিজ্ঞেস করে কতদিন ধরে হবে। আমি কিছু বলিনি, তখনই আমাকে জোর করে গাড়িতে ওঠাতে চাইছে। আর আমি ওদের কাছ থেকে ছুটে এক দৌড়। আমি আজকে আম্মুকে সব বলে দেব। কি বলবে? আমাকে মাঝ রাস্তায় নামিয়ে দিয়েছো, আর আমার সাথে যা যা হয়েছে একবার চিন্তা করে দেখো তো। যদি ওরা আমাকে তুলে নিয়ে যেত, তাহলে আমার কি অবস্থা হতো? তাহলে তুমি নামবে বলছো কেন? সরি, আমার ভুল হয়ে গেছে। এমনটা আর হবে না। এখন আমাকে নিয়ে যাও। কেন? তোমার রাজীব আসবে না? রাজীবের সাথে তুমি যে ব্যবহার করেছো, তার জন্য রাজীব অনেক রাগ করেছে। ওর মোবাইল বন্ধ বলছে। ঠিক আছে, তবে আগামীকাল তাহলে আমার সাথে এক জায়গায় যেতে হবে। সেটা তো শুনেছি। এখন বাসায় চলো, আমার অনেক ভয় করছে। ঠিক আছে, আসো। মিমকে বসিয়ে আমিও বসেছি। দুজন বাইকে করে আসছি। মিম স্বাভাবিকভাবে বসে আছে। ঘন্টাখানেক পর বাসায় এসেছি। মিমকে নামিয়ে দিয়ে আমি বাইকটা রেখে এসেছি। দুজনে বাসায় ঢুকেছি। রুমে এসে দেখি সবাই বসে আছে। সোহরাব, এত দেরি হলো কেন? আম্মু, তুমি জানো সহবর কি করেছে? কি করছে? তাহলে শোনো রাস্তায় সব কাহিনী। কি রে, তুই এমন কেন? কবে তুই আমার মনের দুঃখটা বুঝবি? আমার কি দোষ? মিম বলেছে ওখানে নামিয়ে দিতে, তাই আমি নামিয়ে দিয়েছি। মিম, সোহরাব কি বলছে? আমি তো দুষ্টুমি করে নামবো বলছি। হ্যাঁ, আমিও দুষ্টুমি করে নামিয়ে দিয়েছি। তখন সবাই হাসাহাসি শুরু করেছে। আম্মু, তুমি ওদের ছেড়ে দাও। দেখবে ওরা দুজন দুজনাকে ছাড়া থাকতে পারবে না। সৌরভ মিমকে অনেক ভালোবাসে। আচ্ছা, অনেক রাত হয়েছে, সবার সবার রুমে যাও। আমি রুমে এসেছি। মিম আমার পিছু পিছু এসেছে। আজকের মতো বেঁচে গেলে আর একদিন হাতে পাই, তখন বোঝাবো। আর কোনোদিন এমন সুযোগ পাবে না। দেখি, সরো, আমি ঘুমাবো। আমার অনেক ঘুম পাচ্ছে। রুমে এসে আমি সোফায় শুয়ে পড়েছি। আর কখন ঘুমিয়ে গেছি ঠিক মনে নেই। সকালে ঘুম থেকে উঠে
সোজা ফ্রেশ হতে চলে গেছি। ফ্রেশ এসে দেখি মহারানী ঘুমিয়ে আছে। আমি কাছে গিয়ে মিমকে ডাক দেব, তখনই মিমের ঠোঁটের দিকে চোখ গেল। মিমের ঠোঁটগুলো এমনিতে অনেক সুন্দর, আরো সুন্দর বাড়িয়েছে তিলটা। মুখের উপর চুল পড়ছে আর আমি হাত দিয়ে সরিয়ে দিয়েছি। মুখটা দেখে মনে হচ্ছে কোনো একটা বাচ্চা মেয়ে ঘুমিয়ে আছে। আমি তাকিয়ে আছি, তখনই দরজায় নিপাপু নক করে বলে, মিম, তোরা উঠবি কখন? আপু, মিম ঘুমিয়ে আছে, আমি এক্ষুনি ডেকে তুলছি। নিপাপু চলে গেছে, আমি মিমকে ডেকে তুলছি। আর একটু ঘুমাতে দাও প্লিজ। তা হবে না, বেলা 10টা বাজতে চলছে, আমরা আজকে এক জায়গায় যাবো, ওঠো। মিমকে জোর করে উঠিয়ে ফ্রেশ হতে পাঠিয়েছি। আমি মিমের আর সব কাপড়গুলো ব্যাগে গুছিয়ে রেখেছি। কি হলো, ব্যাগ গোছাচ্ছ কেন? দরকার আছে, আপনি নাস্তা করে রেডি হয়ে নিন, বাকি কথা খালাম্মা বলবে। ঠিক আছে, তবে মনে হচ্ছে আমিও বাড়িতে যেতে হবে। যেখানে চান আগে নাস্তা করে রেডি হয়ে নিন। মিম আমাকে কিছু বলতে চাইছে কিন্তু বলেনি। আমরা দুজনে এসেছি বাইরে। খালামুনি একটা কথা বলেছে, তা শুনে মিম আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে থাকলে লাভ হবে না। খালামাচা বলেছে তা মনোযোগ দিয়ে শোনেন। আমি মিমকে কথাগুলো বলছি, ঠিক তখনই মিম, তুই একটু শান্তিতে আমার কথাগুলো শোন। এই নে মিম, তোদের হানিমুনের টিকিট, আর আমার বান্ধবীর হাজবেন্ড সবকিছু ঠিক করে দেবে। তোদেরকে হানিমুনে বিদেশে কোথাও পাঠাতাম, কিন্তু আমার শরীরটা বেশি ভালো না, তাই কক্সবাজার পাঠাচ্ছি। আম্মু, যেহেতু আপনার শরীর খারাপ সেহেতু হানিমুনে যাওয়ার কি দরকার আমাদের? হানিমুনে তো যাবে তোরা, আমার শরীর খারাপ হলেই কি না হলে কি, যদি তেমন কিছু হয় আমি ফোন করে দেব। কিন্তু কোনো কিন্তু শুনতে চাই না। সৌরভ, ব্যাগ গোছানো শুরু হয়েছে? জি খালাম্মা, হয়েছে। সৌরভ, মিমকে তোমার সাথে পাঠাচ্ছি। তুমি আমার মেয়েকে ঠিক মতো দেখে রাখবে, যত কষ্ট হোক মিমকে একা কোথাও যেতে দিবে না। তুমি আমাকে কথা দাও। ঠিক আছে, কথা দিলাম, একা যেতে দেবো না। যাও, তোমরা রেডি হয়ে নাও। হ্যাঁ যাচ্ছি। আমি রুমে এসেছি, মিম আমার পিছু পিছু এসেছে। আচ্ছা, তুমি যে বলেছো আজকে আমাকে নিয়ে কোথায় যাবে, হ্যাঁ, কক্সবাজার। তার মানে সবাই আগে থেকে প্ল্যান করে রাখছো? কিসের প্ল্যান? আগে যাই, তারপর বুঝবে কিসের প্ল্যান। দেখি সরো। মিম আমাকে ধাক্কা দিয়ে ওয়াশরুমে চলে গেছে। আমি এভাবে রেডি হয়ে গিয়েছি। কিছুক্ষণ পর মিম এসেছে, একবার সাদা চুড়িদার পরে। তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও, এমনিতে দেরি হয়ে গেছে। দেরি হলে হবে, বেশি বেশি করলে কিন্তু আমি যাবই না। না গেলে আমার কি, আমি তো বাজি তাহলে। কি এত বড় কথা? তবে রে। বলে আমাকে ধরতে আসছিল, পা পিছলে পড়ে যাচ্ছিল, আমি গিয়ে ধরে ফেলেছি। বা অনেক সুন্দর লাগছে তো, ভেজা চুলে হালকা পানি, চেহারায় দারুণ লাগছে মিমকে। আমি মিমকে ধরে দাঁড়িয়েছি, মিম আমার দিকে তাকিয়ে আছে। এমনই নিবাপু দরজা নক করে বলে, বাবা, হানিমুনের কাজ এখানে করে দিয়েছিস? তাহলে হানিমুনে গিয়ে কি করবি তোরা? এমনই আমি মিমকে ছেড়ে দিয়ে দুজনে আলাদা হয়ে গেছি। আপু, তুমি যে কি বলো না, আমি রুম থেকে বেরিয়ে এসেছি। আমি সবার সাথে বসে কথা বলছি। কিছুক্ষণ পর মিম এসেছে। যা তাহলে তোরা, আর শোন, দুজন দুজনের সাথে ঠিক মতো সবকিছু শেয়ার করবি, আর যেখানে যাবি দুজনে একসাথে যাবি, কথাটা মনে থাকে যেন। হ্যাঁ থাকবে, সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে আসবো। এমনই আম্মু বলে, সৌরভ, হানিমুন থেকে যখন আসবি তখন সাথে সুখবর নিয়ে আসবি কিন্তু। অনেক সুখবর নিয়ে আসবো। মিম আমার দিকে তাকিয়ে আছে। আমি মিমকে নিয়ে বেরিয়েছি। দুজন এয়ারপোর্টে এসেছি। গাড়ি থেকে নেমে মিমকে নিয়ে দুজন বোর্ডিং পাস করে টিকিটের সবকিছু চেকিং করে এসে প্লেনে বসেছি। মিম জানালার পাশে বসেছে, আমি ওর পাশে বসেছি। আমার শরীরের সাথে একদম লেগে বসবে না, বলে দিলাম। কেন? এমনিতেই আমি চাই না তুমি আমার পাশে বসো।
ঠিক আছে, তাহলে আমি উঠে অন্য সিটে গিয়ে বসি, তুমি এখানে বসো। বলে চেয়ারে দেখি এক বৃদ্ধ কাপল, কিন্তু দুজনের মাঝে একটু ঝগড়া চলছে। আমি কাছে গিয়ে একবার বলাতে রাজি হয়ে গেছে। উনি মিমের সাথে বসতে, যখন আমি উঠতে যাব ঠিক তখনই প্লেন আকাশে উড়াল দিচ্ছে আর একটা ঝাঁকুনি দিয়েছে। মিম আমাকে জড়িয়ে ধরেছে। আমি সিটে বসে পড়েছি। আমাদের এমন দৃশ্য ওনারা দেখে ওনারা সেম করছে। ঠিক আছে বসো, তবে টাচ করবে না, মনে থাকে যেন। ঠিক আছে, তাই হবে। আমি চুপচাপ বসে আছি, কোনো কথা বলছি না। মিম, তুমি তোমার সিট বেল্ট বেঁধেছ? কি সিট বেল্ট দিবা না? বেঁধে নাও, দেখো এখানে নিয়মটা দেওয়া আছে। হ্যাঁ বাঁধতেছি। আচ্ছা, আমি বেঁধে দেব? দরকার নেই, আমি নিজেই পারবো। তারপর নিচে আরো কিছুক্ষণ চেষ্টা করে, যখন পারে না তখন আমাকে বলে। ওর এই কথা মিমের হাত থেকে নিয়ে আমি ট্রাই করতে লাগলাম। মিম এরা চেষ্টা করতে গিয়ে বেল্টে তো 12টা বাজিয়ে দিয়েছে। আমি হাত দিয়ে না পেরে নিচু হয়ে যখনই মুখ দিয়ে লাগিয়ে মাথা তুলতেছিলাম, মিমের হাতের সাথে বাড়ি খেয়ে মাথায় একটু ব্যথা পেয়েছি। সরি, আমি দেখতে পারি। বলে আবার মাথাটা ডলতে ডলতে এই সুযোগে আমি মিমের বুকে মাথা রেখেছি। মিম ডলে যাচ্ছে, আমিও শান্তিতে বুকে মাথা রেখেছি। বা মিম, তোমার বুকে ধুকপুকি আগের চাইতে বেড়ে গেছে মনে হচ্ছে। এই তুমি কি করতেছো? সরো বলছি। আমাকে ছেড়ে দিয়ে কিছুটা লজ্জা পেয়েছে। আমিও মিমের দিকে তাকিয়ে আছি। প্লেন উঠছে আর নিশময় আমি আর মিম পাশাপাশি বসে আছি। জানলা দিয়ে তাকিয়ে দেখি আকাশের মেঘগুলো ছোটাছুটি করছে। মিম, চাদরটা দিয়ে নাও, ঠান্ডা লাগলে কিন্তু। মিমের কোনো উত্তর আসেনি। চেয়ে দেখি মিম ঘুমিয়ে গেছে। আমি মিমের শরীরে চাদর দিয়েছি আর আমারও গায়ে। মিম আমার কাঁধের উপর মাথাটা রেখেছে। আমি মিমের মাথার সাথে আমার মাথা রেখে চোখ বন্ধ করেছি। মনের ভেতরে একটা অন্যরকম শান্তি কাজ করছে। আর আমিও কখন ঘুমিয়ে গেছি ঠিক মনে নেই। দুজনের ঘুম ভাঙছে যখন প্লেন নিচে নামছে। তুমি আমার ঘুমের মাঝে কি করেছো? মনে হয় আমি সহজে কাঁদছিলাম। দেখে আসে আমরা এসে গেছি। চট্টগ্রাম দুজনে নেমেছি। আমি মিমকে ধরে নামিয়েছি। ব্যাগগুলো নিয়ে একটা ট্যাক্সি ভাড়া করে কক্সবাজার চলে এলাম। হোটেলের সামনে আসতে একজন ভদ্রলোক একটা ফুলের তোড়া দিয়ে বলে, আমার নাম শাহজাহান স্যার। আপনি এখানে কি করেন? আমি এখানে জব করি আর গেস্টদের জায়গা ঘুরে দেখাই। মানে ব্রোকার যাকে বলে? জি ঠিক, তাই মনে করতে পারেন। আচ্ছা শাহজাহান, তুমি ওর কথা কিছু মনে করো না। রুমের চাবিটা দাও। আমি চাবি নিয়ে দরজা বলে দেখি রুমটা গোলাপ, রজনী আর বেলি ফুল দিয়ে সাজিয়ে রেখেছে, একদম বাসর ঘরের মতো করে। আমি রুমে ঢুকে ভালো করে দেখছি। এমনই মিম এসে বিছানার চাদরটা এক টান দিয়ে তুলে সব ফুল চারদিকে ছিটিয়ে ফেলে দিয়েছে। আমার সাথে বাসর? তা জীবনেও হবে না তো। আমারও কোনো ইচ্ছে নেই তোমার সাথে বাসর করার, বলে সব ফুলগুলো ছিঁড়ে এদিকে সেদিকে ফেলে দিয়েছি। এই তুমি এমন ভাবে সবকিছু জিততেছো কেন? তুমি তাহলে এমনভাবে চাদর টান দিয়েছো কেন? কারণ আমার এইগুলা ভালো লাগেনি। তখন একজন কাপল এসেছে রুমের ভিতর। এই, আপনারা দুজনে আমাদের রুমে ঢুকে সবকিছু নষ্ট করছেন কেন? মানে এটা আপনার রুম হতে যাবে কেন? এই যে দেখুন, আমাদের রুম নাম্বার 6 আর এই রুমের চাবি আর টিকিট। আমাদের কি দোষ? ওই শাহজাহান নামে একজন ব্রোকার আমাদের রুমে এনে দিয়ে গেছে। কোথায় আপনাদের টিকিট দেখি? টিকিট এই যে দেখেন টিকিট। দেন তো দেখি। উনি হাতে নিয়ে আমাদের দুজনের দিকে তাকিয়ে মাথা থেকে চুলগুলো টান মেরে খুলে ফেলেছে। আমি আর মিম ওনার টাক মাথা দেখে হাসাহাসি শুরু করে দিয়েছি। আরে থামেন, আপনাদের রুম নাম্বার 9। যান নিজেদের রুমে যান, ওইটা আপনাদের রুম। সবার আম্মু ভিডিও কল করেছে, এখন কি করব? তাড়াতাড়ি করে রুমে চলো, আমাদের দুজনের যদি এই অবস্থা দেখে 12টা বাঁচাবে। মিমকে সাথে নিয়ে সোজা এক দৌড়ে আমাদের রুমে এসেছি।
মিম, এবার রিসিভ করো। হ্যাঁ, করতেছি কল। রিসিভ করে খালামাকে সবকিছু দেখিয়েছি। কথা বলা শেষ করে আমি বসে আছি। মিম শাওয়ার করতে গেছে। আমি বসে আছি চুপ করে আর মোবাইলে গেম খেলছি। মিম রুম থেকে বেরিয়ে বলে, তুমি ফ্রেশ হয়ে নিচে আসো, আমি একজনকে রিসিভ করে আনি। কাকে রিসিভ করবে? দেখলেই বুঝবে। মানে কি বুঝবো? কতক্ষণে মিম চলে গেছে। আমি ফ্রেশ না হয়ে রুম তালা দিয়ে মিমের পিছনে গেছি। নিচে গিয়ে দেখি মিম একজনকে জড়িয়ে ধরে আছে। আমি তা দেখে তো পুরোই অবাক হয়ে গেছি। আর তার চেয়ে বেশি অবাক হয়েছি সাথে যে দাঁড়িয়ে আছে তাকে দেখে। মিম এমনভাবে জড়িয়ে ধরে আছে কাকে? দেখে তো মনে হচ্ছে একটা মেয়েকে জড়িয়ে ধরে আছে। কিন্তু পাশে রাজীব দাঁড়িয়ে আছে কেন? তখন মিম কাকে জড়িয়ে ধরে রেখেছে? যাই কাছে গিয়ে দেখি তো মিম কাকে জড়িয়ে ধরে রেখেছে। কাছে যেতেই মিম জড়িয়ে ধরা ছেড়ে ওই মেয়েটার সামনে দাঁড়িয়ে বলছে, ধন্যবাদ আমার রিকোয়েস্ট রাখার জন্য। আচ্ছা, আসতে তোমাদের কোনো সমস্যা হয়নি তো রাজীব? না, আমাদের আসতে কোনো সমস্যা হয়নি। আমাকে দেখে রাজীব কাছে এসে বলে, সবে বাবা, মিম ফোন করে আমাদের সব প্ল্যানের কথা বলে দিয়েছে। আমি ভাবতেও পারিনি মিমকে তুলে দিতে আমার হাতে রাজি হবে তুমি। মানে কিসের প্ল্যান? আর আমি মিমকে তোমার হাতে তুলে দেবো মানে? সোহরাব, দেখো তো চিনতে পারছো কিনা? তোমাকে তো চিনি, আর নতুন করে কি চিনবো? তখনই মিম সামনে থেকে সরে গেছে। আমি তাকিয়ে তো পুরো অবাক। আরে বিনোদী, তুমি এখানে? সরি, ওই দিন ছাদের ওপর এমনভাবে ব্যবহার করার জন্য। আজকে মিমাপু আমাকে সব কিছু বলে দিয়েছে, তাই তো রাজীব ভাইয়ার সাথে এসেছি। মানে কিসের প্ল্যান? আর তোমাকে কেন মিম এখানে আসতে বলবে? মিম, কি হচ্ছে এসব? সরি সোহরাব, আসলে আমার জন্য তোমাদের ভালোবাসাটা ব্রেকআপ হয়েছে, আর তাই আমি তোমাদের এক করে দিলাম। রুমে ডিভোর্সের কাগজ আছে, তুমি সই করে দিলে কিছুদিনের মধ্যে আমাদের ডিভোর্স হয়ে যাবে। ধন্যবাদ মিমাপু, আমার জন্য আপনি অনেক কষ্ট করেছেন। সোহরা, তুমি ওনাকে ডিভোর্স দিয়ে দাও। আচ্ছা বিনোদী, আমি তোমাকে ওই দিন রাত্রে কি বলেছি তোমার মনে আছে? কেন মনে নেই? তুমি মিমকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করো, তাহলে সব মনে পড়বে। তোমাকে কি করব? তখনই বিনোদী একটু ইশারা দিয়েছে। আমি চুপ করে গেছি। মিম, যা হবে বাড়িতে গিয়ে, এখন রুমে চলো। কিন্তু ওরা থাকবে আমার থাকা নিয়ে চিন্তা করতে হবে না, আমি আমার আব্বুর কাছে থাকবো। মানে? এখানে আমার আব্বু থাকে। তখন একজন ভদ্রলোক এসে বিনোদীকে বলে, কি রে বিনতি, আয়, আমি কখন থেকে বাইরে দাঁড়িয়ে আছি। আব্বু, আমি আপনাকে এনাদের কথা বলেছি। সোহরা আমার আব্বু। আমি ওনাকে সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞাসা করছি। তবে না চাওয়ার ধরন দেখে মনে হচ্ছে অনেক রেগে আছে। তাহলে এই হোটেলে আমি একটা সিঙ্গেল রুম নিয়ে নিচ্ছি। হ্যাঁ, তাই করো। আচ্ছা, অনেক রাত হয়েছে, তাহলে আমি যাই, কাল সকালে দেখা হবে। আচ্ছা ঠিক আছে। বিনোদী চলে গেছে। আমি মিমের হাত ধরে সোজা টেনে রুমে নিয়ে এসেছি। উফ, আমার লাগছে, ছাড়ো। বলে হাতটা ছাড়িয়ে বলে, এই, তোমার সাহস হলো কি করে আমার হাত ধরার? সাহসের কি দেখেছ? সবে তো শুরু করেছি। আগে বলো কিসের প্ল্যান করছো? বলবো না। কি করবে তুমি? কি বলবে না বলে মিমকে টান মেরে বুকের মাঝে নিয়ে এসেছি। কি হচ্ছে? ছাড়ো বলছি, তা না হলে কিন্তু ভালো হবে না। কিন্তু কি করবে তা আমি জানি, আগে বলো কি প্ল্যান করছো। বলে ওর কপালে কিস করে দিয়েছি। মিম আমার কাণ্ড দেখে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি ওই দিকে মিমের নাকে গালে কিস করছি। বলতেছি, আগে ছাড়ো। জি না, আগে বলো তারপর ছাড়বো। আসলে প্ল্যানটা তো বিনতি সব বলে দিয়েছে, তাও আমি মূল প্ল্যানটা বলি। কি বলো? আমরা তো এখানে বেশ কিছুদিন থাকবো, তাই রাজীবের সাথে সময়টা কাটাতে চাই। আর তুমি বিনতিকে লাভ করো, তাই বিনতিকে নিয়ে এসছি।
আমাদের মাঝে কোনো সময় ভালোবাসা তৈরি হবে না, তাই আমরা আলাদা হয়ে যাব। কেন হবে না? কারণটা তুমি জানো। কি কারণ? আর আমার তো মনে হচ্ছে সবকিছু তুমি জানো। বাসর ঘর থেকে শুরু করে আজ অব্দি সবকিছু তোমার প্ল্যান হয়ে আসছে। জানো সৌরভ, মানুষের জেদ অনেক বেশি। তুমি কি আমাকে মন থেকে ভালোবাসো? কোনোদিনও না। যখন আমি তোমার প্রেমে পড়ে যাব, তখন তুমি আমাকে ছেড়ে চলে যাবে, কারণ তুমি বাজি জিতে যাবে। আর আমি এত সহজে বাজি হারি কি করে বলো? তোমার এমনটা হলো কেন? হ্যাঁ, যেটা সত্যি সেটাই আমি বলেছি। এখন ছাড়ো, আমার কেমন কেমন করছে। কি করছে? তোমাকে বলবো কেন? ছাড়ো, অনেকক্ষণ তো ফ্রিতে জড়িয়ে ধরে রেখেছো। কিসের ফ্রিতে? আমি তোমার বউকে জড়িয়ে ধরেছি। আচ্ছা, একটা কথা বলবো? হ্যাঁ বলো, তবে এমন কোনো কথা বলো না যেটা আমি রাখতে পারবো না। ঠিক আছে, তাহলে বলে লাভ হবে না। আচ্ছা, তুমি খাটের উপর ঘুমিয়ে পড়ো, আমি নিচে শুয়ে পড়ছি। তুমি চাইলে আমার সাথে ঘুমোতে পারো। কোনো দরকার নেই লাথি খাওয়ার। তখনই মিম হাসতে শুরু করেছে। মিমের হাসিটা অনেক সুন্দর। ইচ্ছে করে আমি সারা জীবন এমনভাবে ওর হাসিটা দেখি। এ আমি কি করছি? আমি তোর প্রেমে পড়ে যাচ্ছি? না না, তা হবে না। আমাকে আরো শক্ত হতে হবে। সৌরভ, ঘুমিয়ে গেছো? আমি শুনে কোনো উত্তর নিচ্ছি না, চুপচাপ করে শুয়ে আছি। দেখি মিম আর কিছু বলেন। আমি চোখ বন্ধ করে রাখতে কখন যে ঘুমিয়ে গেছে ঠিক মনে নেই। সকালে ঘুম থেকে উঠে দেখি খাটের পর মিম নেই, বিছানাটা খালি পড়ে আছে। বাথরুমের দরজা খোলা, আর মেয়েটা সকাল থেকে কোথায় গেছে? তাড়াতাড়ি করে উঠে সোজা দৌড়ে নিচে এসেছি। দেখি মিম নেই। দৌড়ে সাগর পাড়ে এসেছি, কিন্তু মিমকে কোথাও দেখছি না। মোবাইলটা বের করে ফোন করছি, রিসিভ হচ্ছে না। মাথায় কোনো কিছু কাজ করছে না। মিমকে খুঁজতে খুঁজতে অনেক দূর চলে এসেছি। দেখি মিম আর রাজীব একসাথে হেঁটে এদিকে আসছে। আমি কাছে দৌড়ে গিয়েই, তুমি এখানে? জগিং করতে এসেছি। আর তুমি এত দূরে এসেছো কেন? হাঁটতে হাঁটতে চলে এসেছি। রাজীবের সাথে হাঁটলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। ও তাই, ঠিক আছে, তাহলে তোমরা হাঁটাহাঁটি করো, আমি জগিং করি। আর কিছু না বলে ওদের কাছ থেকে চলে এসেছি। হোটেলের সামনে এসে দেখি বিনোদী দাঁড়িয়ে আছে। কেমন আছেন? ভালো। আচ্ছা বিনোদী, তোমাকে যে আমাদের রুমে রাতে যা যা বলেছি তুমি কি ভুলে গেছো? সব মনে আছে, তাই তো এখানে এসেছি। তা মিম কোথায়? রাজীবের সাথে হাঁটছে। আসেন, আমরা বসে গল্প করি। হ্যাঁ আসো। আমি আর বিনোদী বসে বসে গল্প করছি। মিম এসেছে, কিন্তু কিছুই বলেনি, সোজা চলে গেছে। একটা কথা বলবো? হ্যাঁ, কি কথা বলো? মিম তোমাকে ভালোবাসে, এটা আমি কনফার্ম। জীবনেও না, মিম আমাকে কোনোদিনও ভালোবাসবে না। ঠিক আছে, না বাসলে ভালো। আচ্ছা, আমি যাই, একটু পর আসবো। গোসল করতে হবে সাগরে। ঠিক আছে। বিনোদী বাই বলে নিজে থেকে কিছু খাবার অর্ডার করে সোজা রুমে চলে এসেছি। আমি এসে দেখি মিম বসে আছে। আমার খিদে লাগছে, খাবার অর্ডার করছো? রাজীব কিছু খেতে বলেনি? রাজীব কেন খেতে বলবে? তখনই ওই শাহজাহান খান খাবার নিয়ে এসছে। আরে তুমি না ব্রুকার ছিলে, এখন ওয়েটার হয়ে গেলে কি করে? খাবার কে অর্ডার করেছে? আমি করেছি। শাহজাহান, নাও তোমার বকশিস। ও চলে গেছে, আমি বসে আছি। মিম সবকিছু সামনে নিয়ে আমাকে বলে, তাহলে তো ঢং কেন করছো? যতদিন ডিভোর্স না হচ্ছে ততদিন ঢং করে যেতে হবে। দেখি, হা করো। বলে এসে আমাকে জোর করে খাইয়ে দিয়েছে। আর তো মাত্র একটা মাস, এরপর কোনো ঢং করতে হবে না। এখন আমার খানা হয়েছে, তুমি খেয়ে নাও। মিম খাচ্ছে, আমি বসে বসে সেটা দেখছি। ওর খানা শেষ হয়েছে, এমনই একটা ফোন এসেছে। রিসিভ করে হ্যাঁ বলে কেটে রুম থেকে বেরিয়ে গেছে। আরে আরে, কোথায় যাচ্ছ? সাগর পাড়ে রাজীবের সাথে গোসল করবো, উঠে সাগরের সাথে যাব। না, তুমি যাবে না।
কিন্তু মিম আমার কোনো কথা না শুনে চলে গেছে। আমি বেশি বেশি দৌড়ে গেছি। আমি রাজীবকে বোঝাচ্ছি যাতে করে সাগরের মাঝে যেন না যায়, কিন্তু সাগর আমার কোনো কথা না শুনে মিমকে নিয়ে স্পিডে বুটে উঠেছে। মিম, তুমি লাইফ জ্যাকেট পরে নাও। আমাকে নিয়ে তোমার এতটা না ভাবলেও হবে। আমার জন্য রাজীব জীবন দেবে। আমার কোনো কিছু হলে রাজীব তার জীবন দিয়ে বাঁচাবে। হ্যাঁ, তা বলেছ ঠিকই। তখনই স্পিড বোট ছেড়ে গেছে আর বিনোদ এসে আমাকে বলছে, সোহরাব, তুমি তাড়াতাড়ি করে স্পিড বোট নিয়ে যাও। আব্বু বলেছে আজকে সাগরের মাঝে অনেক ঢেউ হবে। হলে হোক, আমার কি? কারণ মিম রাজীবের সাথে গেছে। আবার রাজীব লাইফ জ্যাকেট পরেছে, কিন্তু মিম তো পরেনি। প্লিজ যাও। ঠিক আছে, তাহলে তুমি থাকো। আমি একটা বোট ভাড়া করে একটা লাইফ জ্যাকেট বেছে নিয়েছি। মিমের বোটের দিকে যেতে লাগলাম, কিন্তু রাজীব তার স্পিড বোটের গতি বাড়িয়ে দিয়ে এদিকে আসছে। সাগর থেকে সবাইকে উঠিয়ে দিচ্ছে, আমাকে উনি মারা করছে। এমনই দেখি হঠাৎ করে দেখি মিম সাগরে পড়ে গেছে আর বোট ডুবে গেছে। আমি তাড়াতাড়ি করে গিয়েছি, কিন্তু মিমকে কোথাও দেখছি না। এদিকে সেদিকে খুঁজে দেখি রাজীব বসে আছে, কিন্তু মিম নেই। এদিকে আমার চিন্তা বেড়ে গেছে। রাজীব সাঁতরে যাচ্ছে, তখনই চেয়ে দেখি মিম হাত উঠাচ্ছে। আমি ঝাঁপ দিয়ে পানিতে পড়ে মিমকে ধরেছি, ওকে আমার উপর কাঁধে করে নিয়েছি। তখনই চেয়ে দেখি ইয়া বড় একটা ঢেউ আসছে। আমি তো ভয় চুপসে গেছি। তখনই কিছু লোক এসেছে। চেয়ে দেখি নৌবাহিনীর অফিসার ওনারা আমাকে আর মিমকে টেনে তুলে নিয়েছে। আমাদের দুজনকে পারে নামিয়ে দিয়েছে, কিন্তু মিম অজ্ঞান হয়ে গেছে। অফিসার আমাকে কিছু না বলে ধমক দিয়ে চলে গেছে। বিনোদী দৌড়ে এসেছে, সাথে রাজীব সহ। মিমের কি হয়েছে? ষোলো, দাঁড়াও দেখি কি হয়েছে। ষোলো, তোমরা তোর সাহস থেকে বাঁচি না বলি রাজীবকে কয়েকটা থাপ্পড় দিয়ে মিমকে নিয়ে তাড়াতাড়ি করে হাসপাতালে চলে এসেছি। হাসপাতালে ভর্তি করিয়ে দিয়েছি। ওনারা কিছু পানি মিমের পেট থেকে বের করে দিয়েছে। বিনোদী, মিম বাঁচবে তো? হ্যাঁ, বাঁচবে। তুমি একটু চুপ করে বসো। তখন একজন নার্স এসে বলে, ডক্টর আপনাদের ডাকছে। হ্যাঁ আসছি। ডাক্তারের সাথে কথা বলে বুঝতে পারছি মিমের জ্ঞান ফিরতে আরো 3 ঘন্টা লাগবে। আমি কি মিমের পাশে বসে আছি। ঘন্টা 2 পর বিনোদী এসে বলে, সোহরা, তুমি গিয়ে রুমে একটু ফ্রেশ হয়ে আসো। আমি মিমের কাছে আছি। আর আসার সময় মিমের জন্য একটা ড্রেস নিয়ে এসো। ঠিক আছে। মিমের কপালে একটা কিস করে সোজা বেরিয়ে রুমে এসে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে হাসপাতালে গেছি। যখনই কেবিনের সামনে গেছি, সে দেখি মিম রাজীবের হাত ধরে রেখেছে আর বলছে, কি এত বড় সাহস? সৌরভ তোমার গায়ে হাত তুলেছে। আজকে আসুক, ওকে আমি এমন অপমান করব যাতে জীবনে আর কোনো দিনও আমার সামনে না আসে। আমি কথাটা শুনে আর ভিতরে ঢুকিনি। সোজা বেরিয়ে হোস্টেলের রুমে এসে মিমের ব্যাগ থেকে ডিভোর্সের অ্যাপ্লিকেশন কাগজটা সাইন করার সময় হাতটা কেঁপে উঠেছে। বুকের ভিতর কেমন যেন একটা অনুভব হচ্ছিল। মিম আমাকে কোনোদিনও ভালোবাসবে না, এটা আমি বুঝে গেছি। যাক, কিছুদিন পর এমনিতে লিগাল ডিভোর্স হয়ে যাবে। মনটা খারাপ ছিল। বাস স্ট্যান্ড চলে এসেছি, বাসে টিকিট কাটবো। তখনই পিছন থেকে কেউ একজন আমার হাত ধরে। চেয়ে দেখি বিনোদী। কি হলো? আপনি চলে যাচ্ছেন কেন? তুমি এখানে আসলে কি করে? আমি আপনাকে হাসপাতাল থেকে বেরিয়ে আসার সময় বুঝতে পারছি কিছু একটা হয়েছে। কেবিনের সামনে গিয়ে যখন মিম আর রাজীবকে দেখেছি, তখন আমি দৌড়ে হোটেলে এসে দেখি আপনার রিক্সা করে এদিকে আসতেছেন। তাই আমিও রিক্সা নিয়ে এসেছি। বিনোদী, আমি একটা কাজ করেছি। কি কাজ করছে? মিমের ডিভোর্সের অ্যাপ্লিকেশন কাগজে সাইন করে দিয়ে এসেছি। কিন্তু কেন? কারণ রাজীবকে মিম অনেক ভালোবাসে, আর মিম কোনোদিন আমাকে ভালোবাসবে না। তাই আমি নিজে থেকে মিমের জীবন থেকে অনেক দূরে সরে যাব, এই সিদ্ধান্তটা আমি নিয়েছি। তাই বলে হার মেনে পালিয়ে যাবে? আচ্ছা বিনোদী, তুমি আমাকে একটা সত্যি করে কথা বলবে? বলবো। বলেন, কি সত্যি কথা জানতে চান? তুমি কিছু মনে করবে না তো? না, করব না। বলেন, কি বলবেন? কথাটা হলো, বলেই একটু ঘুরে তাকিয়েছি, কারণ ওর চোখের দিকে তাকিয়ে কথাগুলো আমি বলতে পারবো না। আচ্ছা,
তুমি আমাকে ভালোবাসো বিনতি? কি হলো বলো? বলে পিছনে ঘুরে তাকিয়ে দেখি বিনতি নেই। একটু খুঁজে দেখি একটা রিক্সা ড্রাইভারের সাথে কথা বলছে কিছুটা দূরে গিয়ে। সোহরা, ওনাকে ওনার ভাড়াটা দিয়ে দাও তো। নেন আপনার ভাড়া। উনি চলে গেছে। আমি বিনতিকে জিজ্ঞাসা করছি, আচ্ছা তুমি কিছু শুনেছো? সরি, আমি কিছু শুনতে পাইনি। হ্যাঁ, এবার বলেন, কি বলবেন? কিছু না। আচ্ছা, এখন হোটেলে চলেন, অনেক দেরি হয়ে যাচ্ছে। আর মিমকে হাসপাতাল থেকে আনতে হবে। কাকে আনতে? মিমকে তুমি গিয়ে দেখবে মিম রাজবীর সাথে চলে আসছে। সে কখন? তুমি চাও আমি ঢাকা চলে যাব? আমি আর ওর মুখ দেখতে চাই না। আমার মনে হচ্ছে মিম তোমাকে কিছু বলতে চাইছে। যখন মিমের জ্ঞান ফিরেছে তখন আমাকে তোমার কথা জিজ্ঞাসা করেছে। দেখো, আর কোনো কথা আমি শুনতে চাই না। দেখি সরো। আর আজকে ঢাকা চলে যাব। বিনতির দিকে তাকিয়ে দেখি ওর মন খারাপ হয়ে গেছে। আচ্ছা বিনতি, তুমি কি চাও? আমি যা চাই তা আমাকে দেবেন? হ্যাঁ, একবার চেয়ে দেখো না। সময় হলে চেয়ে নেব। এখন প্লিজ আমার সাথে হোটেলে ফিরে চলো। ঠিক আছে, তবে মিমের সাথে আমি থাকবো না কিন্তু। আর ওর চেহারাও আমি দেখতে চাই না। ঠিক আছে, তাই হবে। এখন চলে। হ্যাঁ চলো। একটা রিক্সায় করে আমরা দুজনে আসছি। যখনই হোটেলের কাছাকাছি চলে এসেছি, যে দেখি মিম আর রাজীব দুজনে দাঁড়িয়ে আছে। বিনতি, আমি কি বলেছি দেখেছো তো? হ্যাঁ, দেখেছি। তবে আমি একটা কথা কিছুতে বুঝতে পারছি না, মিম কেন রাজবীর প্রেমে পড়ছে? আপনার মতন এত ভালো একটা ছেলে প্রেমে না পড়ে একটা স্বার্থপর ছেলের প্রেমে পড়ছে। তোমার কি মনে হয় মিম আমাকে কোনোদিনও ভালোবাসবে? আমার তো মনে হয় আপনাকে এখনো মিমাকে ভালোবাসে। ওই দেখেন, আপনার দিকেই আসতেছে। আসুক, আমার কি। চলো, আমি আজকে তোমাদের সাথে থাকবো। আমি বিনতির সাথে চলে আসছি। এমন মিম এসে বলে, এই তুই আমাকে হসপিটালে রেখে বিন্তির সাথে রিক্সায় ঘোরাঘুরি করতেছিস, তাই না? আরে আমাকে না হয় বউ হিসেবে মানিস না, কিন্তু আমি তোর খালাতো বোন ছিলাম। কেন? রাজীব তো আপনার সাথে আছে। হ্যাঁ, সাথে আছে আর থাকবে। আর শোন, তুই আজকে থেকে আর আমার রুমে আসবি না। হ্যাঁটা বলাটাকে আমি আমার সবকিছু গুছিয়ে ব্যাগে নিয়ে চলে এসেছি। ও, সবকিছু যখন নিয়ে এসেছিস তাহলে ডিভোর্সের অ্যাপ্লিকেশনে সাইনটা করে দিতি, তাহলে তো আমি আর রাজীব ঢাকা গিয়ে বিয়েটা করতে পারতাম। হ্যাঁ, করে এসেছি। আপনি রুমে গিয়ে দেখবেন সাইন করা আছে। মানে সত্যি সাইন করেছিস? হ্যাঁ, করা আছে। তখনই মিম চেহারাটা কালো করে নিয়েছে। বিনতি, চলো আমরা যাই। আমি বিনতিকে নিয়ে ওদের রুমে এসেছি। বিনতির বাবা জব করে এখানে মোটামুটি ভালোই আছে। কোম্পানি ওনাকে থাকার জন্য একটা ফ্ল্যাট দিয়েছে। বাবা, সোহরাব আজ থেকে এখানে কিছুদিন থাকবে। আপনি যদি কিছু মনে না করতেন তাহলে। হ্যাঁ থাকুক, এতে আমার কোনো সমস্যা নেই। ধন্যবাদ আপু, আপনি আসেন। আমি বিনতির সাথে গেলাম। আমাকে একটা রুমে থাকতে দিয়েছে। আমি ব্যাগটা রেখে ফিরে এসে নিয়ে একটু বাইরে থেকে একা একা ঘুরে এসে বিনতির সাথে আড্ডা মারছি। তাহলে ঢাকা যাওয়া হবে কবে তোমার? এই তো কাজটা শেষ হলে আপনিও কিছুক্ষণ থাকেন, আমরা একসাথে যাব। ঠিক আছে, তাই হবে। দুজনে ডিনার করে নিলাম। বিনতির সাথে আমার সময়টা ভালোই কাটছে। দুজনে ঘোরাঘুরি খুব জমেছে। মিমকে মাঝে দেখলেও না দেখার ভান করে অন্যদিকে চলে যায়। মিম কিছু বলতে চায়, তবে আমি সেই সুযোগটা দিচ্ছি না। দেখতে দেখতে আজ 5 দিন হয়েছে কক্সবাজার এসেছি, কিন্তু ভালো করে সবকিছু দেখা হয়নি। তাই আজকে বিনতিকে সাথে নিয়ে সবটা কক্সবাজার ঘুরে দেখবো বলে বের হয়েছি। আজকে অনেক কিছু কেনাকাটা করব, কেমন? হ্যাঁ, তাই হবে। দুজনে একটা শপিং মলে ঢুকে কেনাকাটা করছি। সোহরাব, দেখো মিমা আর রাজীব এসেছে মার্কেটে। আসো, তাতে আমার কি। দেখি এদিকে আসো। আমি বিনতিকে হাত ধরে টেনে নিয়ে অন্যদিকে চলে এসেছি। তবে আমাদের মার্কেটিং শেষ করে বেরিয়ে এসে পড়েছি। রুমে এসে মোবাইলটা রেখে ফ্রেশ হতে চলে গেলাম। আমি ফ্রেশ হচ্ছি,
তখনই দরজা নক করছে বিনতি। দরজা খুলেছি, তখন বিনতি বলে, সোহরাব, আমাদের এক্ষুনি হাসপাতালে যেতে হবে। হাসপাতালে কেন? মিমের নাম্বার থেকে ফোন এসেছে, বলছে মিম নাকি অ্যাক্সিডেন্ট করেছে। প্লিজ তাড়াতাড়ি চলো, তা না হলে বড় কিছু হয়ে যাবে। হ্যাঁ চলো। বলে তাড়াতাড়ি হাসপাতালে এসে মিমের নাম্বারে ফোন করেছি। রিসিভ করেছে একজন ভদ্রলোক। চেয়ে দেখি উনি সামনে আছে। আমাদের দিকে কাছে এসে বলে, বেটা শুয়ে রেখেছে। ওর এই অবস্থা, আর এখনো কোনো চিকিৎসা করা হচ্ছে না কেন? তাড়াতাড়ি করে গিয়ে ডাক্তারকে ডেকে নিয়ে মিমকে আইসিইউতে পাঠিয়েছি। কিছুক্ষণ পর ডাক্তার এসে বলে, দেখুন, রোগীর অবস্থা খুব খারাপ, অনেক রক্ত গেছে, আর এক্ষুনি ও নেগেটিভ রক্ত লাগবে। ও নেগেটিভ রক্ত কোথায় পাবো এখন? আপনি ম্যানেজ করেন, ডাক্তার যত টাকা লাগে আমি দেবো, প্লিজ। দেখুন, এই রক্তটা আমাদের কাছে নেই, আপনি যা করবেন তাড়াতাড়ি করেন। ডক্টর, আমি রক্ত দেব, আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ। বিনতি, তুমি রক্ত দেবে? হ্যাঁ, আমি দেব। বিনতি চলে গেছে রক্ত দিতে। আমি তখন ওই ভদ্রলোকটাকে জিজ্ঞাসা করেছি, মিমের এমন অবস্থা হলো কি করে? দেখুন, সন্ধ্যায় নদীর পাড়ে রাস্তা নীরব ছিল। আমি হেঁটে আসছি, চেয়ে দেখি কতগুলো ছেলে এসে ওনাদের চাকুটা কি বলছে সবকিছু দিয়ে দিতে। ওর সাথে কেউ ছিল না? হ্যাঁ, একটা ছেলে ছিল। ওনারা যখন সবকিছু দিয়েছে তখন এই ছেলেগুলো ওনার সাথে ছেলেটাকে ভয় দেখাতে ছেলেটা চলে গেছে। ওই ছেলেগুলি মেয়েটাকে ওদের সাথে জোর করে নিয়ে যেতেছিল। মেয়েটি এতে রাজি না হয়ে দৌড়ে যেতেছিল। তখন একটা গাড়ির সাথে ধাক্কা খায় আর ওই ছেলেগুলো চলে যায়। আমি ওই গাড়িটার সাহায্যে ওনাকে হাসপাতালে আনতে পেরেছি। আর ওনার মোবাইলে পিচ্চি বলে আপনার নাম্বারটা সেভ করা, তাই ফোন করেছি। ধন্যবাদ আপনাকে। নেন মোবাইলটা, যদি কোনো কিছুর দরকার হয় আমার কার্ডটা রাখুন, আমাকে ফোন করে জানাবেন। হ্যাঁ জানাবো। উনি চলে গেছে, আমি বাইরে বসে আছি। ঘন্টা দুয়েক পর বিনতি এসেছে। মিম এখন ঠিক আছে, তবে কিছুদিন খুব সেবার প্রয়োজন হবে। তাহলে এখন কি করব? মিমকে কি নিয়ে ঢাকা চলে যাব নাকি? আমার তার এসব হবে না। আর আমি বা কেন মিমের সেবা করতে যাব? আপনি কিন্তু এখনো মিমের স্বামী, আর সবচেয়ে বড় কথা আপনি মিমকে ভালোবাসেন। বিনতি, এখন মিমের প্রতি আমার কোনো ভালোবাসা নেই, তুমি তো সব জানো। তাও কেন আমাকে বারবার একই কথা বলছো? আমি জানি বলেই তো বলছি, চলেন আমার সাথে। বলে বিনতি আমাকে হাত ধরে টেনে মিমের কেবিনের সামনে নিয়ে এসেছে। চেয়ে দেখি মিম শুয়ে আছে, মাথার হাতে ব্যান্ডেজ করা। মিমকে এই অবস্থা যদি ঢাকা নিয়ে যায় তাহলে কি জবাব দেবেন আপনি? সব সত্যি বলে দেব। তখনই বিনতি একটা থাপ্পড় দিয়ে বলে, ছি, আপনি এতটা ছোট মনের মানুষ, আমি আগে জানলে কোনো দিন আপনার সাথে বন্ধুত্ব করতাম না। আর শোনেন, আপনি আজকের পর থেকে আর কোনোদিন আমার সামনে আসবেন না। বলে বিনতি চলে যাচ্ছিল। তখনই আমি বিনতির হাতটা ধরে ফেলেছি। তুমি এমন ভাবে আমাকে ভুল বুঝতে পারো না। ঠিক তখনই মিম চোখ খুলেছে আর চেয়ে দেখে আমি বিনতির হাত ধরে রেখেছি। মিমের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। মিমের সামনে বিনতির হাত ধরে রেখেছি, তা দেখে মিমের চোখ দিয়ে পানি পড়ছে। কিন্তু মিম তো চাইছে আমি বিনতিকে ভালোবাসি, তাহলে এখন কেন চোখ দিয়ে পানি ফেলছে? সোহরাব, আমার হাতটা ছাড়ো। বলে এক টান দিয়ে হাতটা ছাড়িয়ে নিয়েছে। মিম তোমার বউ, তোমার কর্তব্য মিমকে এখন সামলানো, সুস্থ করে তোলা। প্লিজ তুমি বুঝতে চেষ্টা করো, দেখবে মিম তোমাকে অনেক সুখে রাখবে। মিম আমাকে সুখে রাখবে? হাসালে আমাকে। বুঝতে পারছি তুমি চাইছো, ঠিক আছে, সমস্যা নেই। তখনই ডাক্তার ভিতরে এসেছে। আরে বাহ,
উনি তো দেখছি অনেকটাই সুস্থ হয়ে গেছে। তবে মিস্টার, আপনার বউয়ের প্রতি আপনারও দায়িত্বশীল হতে হবে। হ্যাঁ হবো ডাক্তার। আচ্ছা, মিমকে কবে রিলিজ করবেন? আরও 2 দিন পর। ঠিক আছে ডাক্তার। ডাক্তারের সাথে কথা বলে পিছনে তাকিয়ে দেখি বিনতি নেই। আমি সাথে সাথে বাইরে আসবো। ঠিক তখনই সৌরভ, আমাকে একটু পানি দেবে? আমার খুব পিপাসা পাইছে। হ্যাঁ দিচ্ছি। গ্লাসে পানি নিয়ে এসেছি। মিমকে শোয়া থেকে ধরে বসিয়েছি। ওর 2 হাতে ব্যান্ডেজ দেওয়া, তাই বাধ্য হয়ে আমি পানিটা খাইয়ে দিয়েছি। ধন্যবাদ দিয়ে আর তোমাকে ছোট করতে চাই না। আচ্ছা, আমাকে হসপিটালে কে আনছে? তোমার বয়ফ্রেন্ড রাজীব। আরে, আমি তো রাজীবের কথা ভুলেই গেছি। আচ্ছা, রাজীব কোথায়? সেটা তো তুমি আমার থেকে ভালো জানো। আচ্ছা তুমি থাকো, আমি চাই এটিএম থেকে টাকা তুলে নিয়ে আসি। আচ্ছা, তাড়াতাড়ি আসবে একটু, কেমন? কেন তাড়াতাড়ি আসবো কেন? এমনিতেই যদি আমার কোনো জরুরি তর পড়ে, তাহলে কার কাছে চাইবো? ঠিক আছে। আর শোনো, আমার যত টাকা তুমি খরচ করেছো সবকিছু গুনে গুনে আমাকে রিটার্ন করবে। আমি কখন তোমার টাকা খরচ করতেছি? এই হাসপাতালে তোমার জন্য আমার কত টাকা খরচ হয়েছে তুমি জানো? হ্যাঁ, সেইটা তো তুমি তোমার বউয়ের জন্য খরচ করতেছো। তাহলে আমি ফেরত দিব কেন? তোমাকে আমি তো বউ হিসেবে মানি না। আর আজকে হঠাৎ বউ বলে নিজেকে হাজির করছো কেন? সরি, আমি তোমার সব টাকা ফেরত দিয়ে দেব। হ্যাঁ, এটাই বেটার হবে। আমি আর কোনো কথা না বলে বেরিয়ে এসে বিনোদির নাম্বারে ফোন করেছি, কিন্তু রিসিভ করেনি। তাড়াতাড়ি করে বিনোদের ফ্ল্যাটে এসেছি। সোহরা, তুমি এখানে কেন? তুমি আমাকে না বলে চলে এসেছো কেন? আমি তো এসেছি তোমার জন্য খাবার তৈরি করতে। ও তাই? মিমকে আরো 2 দিন হাসপাতালে থাকতে হবে। আচ্ছা, তাহলে আমি মিমের কাছে যাই। বিনোদের কাছ থেকে বিদায় নিয়ে আমি এটিএম থেকে টাকা তুলে হাসপাতালে চলে এসেছি। মিম শুয়ে আছে। আমাকে দেখে বলে, এত দেরি হলো কেন? এত কৈফত দিতে পারবো না। আমি বিনোদির সাথে দেখা করতে গেছিলাম, তাই দেরি হয়েছে। আর তুমি তোমার বয়ফ্রেন্ড রাজীবকে ফোন করো। এই নাও তোমার মোবাইল। তুমি জানো ওই দিন রাতে কি হয়েছে? হ্যাঁ জানি। রাজীব এমনটা করতে পারলো? আমি ভাবতেও পারিনি। মানে? তুমি জানো, রাজীব আমাকে ইচ্ছে করে ওই ছেলেগুলোর কাছে বিক্রি করে টাকা নিয়ে দৌড়ে চলে গেছে। আমি তোমাকে ফোন করেছি, কিন্তু ঢোকেনি কল। কেন? রাজীব না তোমাকে জীবনের চাইতে বেশি ভালোবাসে? জানো ভালোবাসে কাকে বলে? বিনোদ তোমাকে ভালোবাসে কোনো স্বার্থ ছাড়া। যাক, তুমি সুস্থ হলে আমাদের লিগাল ডিভোর্স করে নেব। ঠিক আছে, সুস্থ হওয়ার দরকার কি? তুমি তো সাইন করে দিয়েছো। আচ্ছা, একটু নার্সকে ডাক দিবে? কেন? আমাকে বলো, আমি করে দিই। একটু ওয়াশরুমে যাব। ঠিক আছে। আমি নার্সকে ডাক দিতে যাব। তখনই বিনোদী খাবার নিয়ে এসেছে। যাক বিনোদী, তুমি এসেছো, ভালোই হয়েছে। হ্যাঁ এসেছো। তা কেন, ভালো হয়েছে। মিম, একটু ওয়াশরুমে যাবো তাই। ও এই কথা, ঠিক আছে আসেন, আমি আপনাকে ওয়াশরুমে নিয়ে যাই। আচ্ছা, আপনি মিম আপুকে একটু কোলে তুলে দরজার সামনে এনে দিয়ে যান। না, আমি পারবো না। আর এমনি তো ওনাকে স্পর্শ করা আমার নিষেধ। এখন করতে পারো, আমি নিষেধ ওঠাই নিছি। বিপদে পড়লে বাঘ বেড়াল হয়ে যায়। মিম কথাটা শুনে চেহারাটা কালো করে নিয়েছে। আমি গিয়ে মিমকে কোলে তুলে নিয়েছি। বিনোদ আমাদের দুজনের দিকে তাকিয়ে আছে। মিম আমার গলায় হাত রেখেছে। দরজার সামনে নামিয়ে দিয়ে আমি চলে এসেছি। কিছুক্ষণ পর আবার দরজার সামনে থেকে মিমকে নিয়ে এসেছি। আচ্ছা সোহরা, তুমি তাহলে রাতটা মিমের সাথে কাটিয়ে দাও কেবিনে। আমি বাসায় চলে যাই, কেমন?
ঠিক আছে, তবে তোমাকে আমি একা ছাড়তে পারবো না। চলো, তোমাকে আমি বাসায় দিয়ে আসি। বিনতি রাজি হয়নি, কিন্তু আমি জোর করে বিনতির সাথে এসেছি। বিনতিকে বাসায় দিয়ে আমি আবার হাসপাতালে এসেছি। বিন্তিকে বাসায় দিয়ে আসছো? হ্যাঁ, দিয়ে এসেছি। বিন্তি অনেক ভাগ্যবান, কারণ তোমার মতো একটা ছেলে জীবন সঙ্গী করে পাবে। ভাগ্যবান তো তুমিও ছিলে, কিন্তু কি হলো? তখনই মিম মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিয়েছে। আচ্ছা, এখনো তো তুমি কি ওষুধ খাবে? কিন্তু খাবো কি করে? যদি অনুমতি দাও তাহলে আমি খাইয়ে দিতে পারি। আমি কি মানা করেছি নাকি? তাও তো কথা। মিমকে আমি নিজের হাতে খাইয়ে দিয়েছি। মিম আমার দিকে শুধু তাকিয়ে থাকে। মিমকে ঔষধ খাইয়ে দিয়ে আমি বিছানা করছি, ঠিক তখনই মিম বলে, তুমি চাইলে আমার সাথে শুইতে পারো। দরকার নেই আমার। তুমি কি ভাবছো আমি বাসর করার কথা ভুলে গেছি? তুমি লাথি মেরে আমাকে নিচে ফেলে দিয়েছ। এখন তো সুস্থ, লাথি দিতে পারবো না। থাক, দরকার নেই। আমি নিচেই ভালো আছি, নিচে শুয়ে পড়েছি। মিম আমার দিকে তাকিয়ে আছে, তাই আমি অন্যদিকে করে শুয়েছি। আর সারাদিন অনেক দৌড়াদৌড়ির ফলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি। সকালে ঘুম থেকে উঠে দেখি মিম বসে আছে। আমি মুখ ধোবো, আমাকে একটু হেল্প করবে? এটা তো করতে হবে। মিমের মুখটা ধুইয়ে দিয়েছি। আমার চুলগুলো একটু আঁচড়িয়ে দিবে? এখন আবার চুল আসাতে হবে? হ্যাঁ, একটু আঁচড়িয়ে দাও না। হ্যাঁ, দাও। আমি মিমের চুল আসতে দিয়েছি। বাহ, মিমের চুলগুলো অনেক সুন্দর আর বড় বড়। এতদিন তো খেয়ালই করিনি। আমরা বাড়ি যাব কবে? আজকে তো তোমাকে রিলিজ দেবে, দেখি কখন যাওয়া যায়। তখনই ডাক্তার এসে বলে, আপনারা একটু বসেন, আমি এক্ষুনি ব্যান্ডেজ খুলে ড্রেসিং করে দিচ্ছি। ধন্যবাদ ডক্টর। উনি মিমের সব ব্যান্ডেজ খুলে দিয়েছে, তবে হাতের ব্যান্ডেজগুলো খোলেনি। কপালে একটু দাগ পড়ে গেছে। মনে হয় এটা সহজে যাবে না। আমি বসে আছি, মিম আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ মোবাইলের দিকে নজর গেল। হাতে নিয়ে দেখি 5টা কল। সিন করে দেখি বিনতির নাম্বার। সাথে সাথে ব্যাক করেছি। রিং হতে রিসিভ করেছে। হ্যাঁ সোহরাব, বলো মিম কেমন আছে? হ্যাঁ ভালো, আজকে মিমকে রিলিজ করে দেবে ডক্টর বলেছে। আর সরি বিনতি, আমার মোবাইল সাইলেন্ট ছিল তাই বুঝতে পারিনি। আচ্ছা বিনতি, তুমি এখন কোথায়? গাড়ির শব্দ শোনা যাচ্ছে। সোহরাব, আমি একটু ঢাকা যাচ্ছি, আম্মু অসুস্থ, তাই আব্বু সহ যেতে হচ্ছে। তোমার ব্যাগটা রুমে আছে, দারোয়ানের কাছ থেকে চাবি নিয়ে তোমার ব্যাগটা নিয়ে যেতে পারবে। সরি বিনতি, আমাকে ক্ষমা করে দিও। কেন জানি আজকে মোবাইলটা সাইলেন্ট রেখেছি। তুমি মিমের খেয়াল রেখো, আমি ঢাকায় গিয়ে আম্মুর সব খবর তোমাকে দেব। ঠিক আছে। কি হয়েছে? বিন্তি কোথায়? ঢাকা চলে গেছে। আচ্ছা চলো, আমরাও ঢাকা যাব। মিমকে নিয়ে আমি হোটেলে এসে মিমের সব কিছু নিয়ে আর বিনোদির ফ্ল্যাট থেকে আমার ব্যাগটা নিয়ে সোজা বাস স্ট্যান্ডে এসেছি। রাতে বাসে টিকিট কেটেছি। মিম যদিও পুরোপুরি সুস্থ হয়নি, তাও আজকে রওনা দিয়েছি। কক্সবাজার থেকে ডাইরেক্ট বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। আচ্ছা, একটা কথা বলবো? হ্যাঁ বলো না। আমাদের তো এখনো 2 মাস হয়নি, আরো কিছুদিন বাকি আছে। হ্যাঁ, 18 দিন, তাতে কি? কিছু না, আমার ঘুম পাচ্ছে, আমি তোমার কাঁধে মাথা রেখে ঘুমোতে পারি? হ্যাঁ পারো। মিম আমার কানে মাথা থেকে ঘুমিয়ে পড়েছে। মিম কি বোঝাতে যাচ্ছে তা বুঝতে পারছি, তবে আমি চাই না বিনোদিকে কষ্ট দিতে। ওই দিন রাতে যে ভুলটা করেছি, আজকে সেই ভুলটা করবো না। আমারও ঘুম পেয়েছে, তাই আমি ঘুমিয়ে গেছি। বাস রাতে একবার থামিয়েছে, তবে মিমের ঘুমের ক্ষতি হবে দেখে আমি আর নামিনি। একদম সকাল 9টায় বাস ঢাকার সায়দাবাদে এসে থেমেছে। আমরা এসে গেছি, তাই না? হ্যাঁ এসেছি।
নামো। মিমকে হাতে ধরে নামিয়ে একটা রিক্সা করে লালবাগ এসেছি। আম্মু যদি জানতে চায় হাতে আর কপালে কি হয়েছে তাহলে কি বলবো? বলবে পাহাড় থেকে পড়ে গেছো। মিম আমার দিকে তাকিয়ে আছে। মিমকে সাথে নিয়ে রুমে ঢুকতেই খালাম্মা বলে উঠল, কি রে, তোরা এত তাড়াতাড়ি চলে আসলি কেন? আর মিমের কি হয়েছে? খালাম্মা, আপনার আমানত আপনি বুঝে নিন আর আমাকে মুক্তি দিন। মানে কি আমানত? আর কিসের মুক্তি? মিম ছিল আপনার কাছে আপনার আমানত। আপনি বাকি সবকিছু মিমের কাছ থেকে জেনে নিন। তাহলে মিম, তুমি খালাম্মাকে সবকিছু বুঝিয়ে বলো, আমি চললাম। মিম আমার দিকে তাকিয়ে আছে। আমি সোজা বাসা থেকে বেরিয়ে চলে এসেছি। মিমের সাথে আমার বিয়ে হয়েছে আজকে 1 মাস 15 বা 45 দিন। এই দিনগুলি ছিল আমার জীবনের সবচেয়ে বড় বাজে দিন। আজকে মিমকে খালাম্মার মানে আমার শাশুড়ি মার কাছে দিয়ে আমি বাইরে এসে বিনতির নাম্বারে কল করেছি, কিন্তু বিনতির নাম্বার বন্ধ বলছে। 2-3 বার ট্রাই করে কলিং বেল চাপ দিতেই একজন ভদ্রমহিলা এসে দরজা খুলেছে। বিনতি আছে ভিতরে? না বাবা, আমরা বিনোদী নামে কাউকে চিনি না। এখানে এসেছি মাত্র 10 দিন হয়েছে। আচ্ছা, আপনারা আসার আগে যারা ছিল তারা কোথায় গেছে বলতে পারবেন? না, আমি তেমন কিছুই বলতে পারবো না। আসলে আমরা রুমটা ভাড়া নিয়েছি আরো 1 মাস আগে। আর উনি বলেছেন এই ভাড়াটি 1 তারিখে চলে যাবে। আপনারা 1 তারিখ রুমে আসতে পারবেন। সরি আপনাকে ডিস্টার্ব করার জন্য। মহিলাটি দরজা বন্ধ করে দিয়েছে। আমি আর মিম 30 তারিখ হানিমুনে গেছি, আর বিনোদিতা 1 তারিখ। রুম চেঞ্জ করেছে। দূর, বিনোদির মোবাইল কি হয়েছে? বারবার ট্রাই করছি কিন্তু ঢুকছে না। আমি মনটা খারাপ করে আমাদের বাসা থেকে রওনা হলাম। ঘন্টা 3 পর বাড়িতে এসেছি। আমাকে থেকে ভাবি এসে বলে, আরে ভাই, তুই এতদিন পর বাড়িতে আসলি, মিম কোথায় রে? যার কাছ থেকে আমানত নিয়েছি তাকে ফেরত দিয়ে এসেছি। তখনই আম্মু আমাকে থেকে বলে, কি রে, তুই হানিমুন থেকে কবে এসেছিস? আর মিম কোথায়? ওকে সাথে নিয়ে আসতি। দেখুন আম্মু, অনেক হয়েছে। আমি আর মিমের সাথে সংসার করতে পারবো না। আজকে বিয়ের এতদিন হলো আমার সাথে সুন্দর করে একটু ব্যবহার পর্যন্ত করেনি। ব্যবহার করতে হবে না, তুই ওকে সব কিছু শিখিয়ে নিবি। যা বলছি, আমার বৌমাকে নিয়ে বাড়িতে আসবি। বেশি বেশি করলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। তখন ভাবি বলে, না ভাই, তুই এমন কথা বলিস না। আসলে কি হয়েছে তুই আমাকে খুলে বল। হ্যাঁ শুনুন, আমি আপুকে সবকিছু করে বলছি। সব শুনে আপু আম্মুকে বোঝাতে লাগলো, আম্মা আপনি চিন্তা করে দেখুন, এত কিছুর পরও কি সোহরাব মিমের সাথে সংসার করতে পারবে? প্লিজ আম্মা, আপনি সোহরাবকে বাড়িতে থাকার অনুমতি দেন। কিন্তু বৌমা, আমি আমার বোনকে কি জবাব দেব? আর আমার আত্মীয় স্বজনদের কি বা বলবো? যা বলার আমি বলবো, তুমি আপাতত এই নিয়ে চিন্তা করো না। আমি আগেই মানা করেছিলাম, এখন ঠেলা বুঝ। আমি কি জানতাম আমাকে নিয়ে গিয়ে বিয়ে দেবে? আমি তো তোকে বোঝাতে চাইছি, কিন্তু তুই তো আম্মার সাথে খালাম্মার বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে গেছিস। যা হবার হয়ে গেছে, এখন সব কিছু ভুলে যাওয়াটাই বেটার হবে। তবে মিম কি ডিভোর্সের অ্যাপ্লিকেশন কাগজে সাইন করেছে সোহরাব? আরে, এটা তো আমি দেখিনি। যদি সাইন না করে তাহলে তো আবার আমার ঘাড়ে এসে পড়বে। আমি ঠিক বলতে পারবো না। তাহলে তুই একা সাইন করেছিস? মিম তো বলেছে সাইন করে দিতে, তাই আমি সাইন করে দিয়েছি। যদি তোর নামে মিম এখন হামলা করে তাহলে তুই কি করবি? হাদারাম কোথাকার, যা দূর হ আমার সামনে থেকে। সাইন করে এসছে, মহৎ কাম করেছে, বোকা ছেলে কোথাকার। আমার জায়গায় আপনি হলেও সাইন করতেন। মিম আমার নামে মামলা করলে আমি বলে দেবো সবকিছু। তুই চোখের সামনে থেকে যাবি নাকি মার দেব?
মামলা করবে আমার, তো মনে হচ্ছে মিম খুশিতে লাফাচ্ছে। মোবাইলটা বের করে বিরতি নাম্বারে আবার কল করেছি। আবারও একই কথা বলছে বন্ধ। দূর, মোবাইলটা রেখে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশের রুমে এসে কাপড় চেঞ্জ করে নিয়েছি। সবাই খাবার টেবিলে বসে আছে। মন খারাপ করে কাছে গিয়ে বলি, কি হলো, সবাই এমনভাবে বসে আছেন কেন? মনে হচ্ছে শোক দিবস পালন করছেন সবাই। জানিস তোর জন্য আজ আমার কত বড় ক্ষতি হয়েছে। আমি কেন জানি তোর উপর বিশ্বাস করেছিলাম। আম্মু, যেটা হবার সেটা হয়ে গেছে। যদি আপনার বোনের মেয়ে এত ভালো হতো তাহলে আমাকে একটা কল করতে পারতো। আমাকে না হয় আপনাকে একবার কল করতে পারতো। যা করেছে ভুল করেছে, আমাকে ক্ষমা করে দিতে বলেন সৌরভকে। আমি ওকে অনেক ভালোবাসি। যদি এই কথা বলে তাহলে তুই মিমকে তোর জীবনে মেনে নিবি? মিম জীবনের কথা বলবে না, কারণ 2 মাস হতে এখনো 10 দিন বাকি আছে। বলে দেয় তাও আমাদের পরিবারের শান্তি ফিরে আসবে। হ্যাঁ, যদি মিম আমাকে বলে আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমি তোমাকে ভালোবাসি, আমার সামনে যদি বলে, তাহলে মিমকে আবার আগের মতো করে ভালোবাসবো। মা মিম, একটু এদিকে আয় তো। মানে মিম এখানে আসবে কোথা থেকে? তখনই চেয়ে দেখি মিম, খালু আর খালাম্মা 3 জন এসেছে। আমার দিকে সবাই তাকিয়ে হাসাহাসি করছে। আমি তো পুরোই অবাক হয়ে গেছি। মিম এখানে কেন এসেছে? মা মিম, একটু এদিকে আয় তো। মা মিম, তুই আমাকে যেই কথাটা বললেছিস সেইটা সোহরাবকে একটু বলে দে তো। সৌরভ, আমাকে ক্ষমা করে দাও, আমার অনেক ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আর আমি হেরে গেছি, তুমি জিতে গেছো, এখন তুমি যা বলবে তাই করব আমি। মানে কি? মানে আমি তোমাকে আমার বর হিসেবে মেনে নিয়েছি, আমি তোমাকে ভালোবাসি। মেনে নিয়েছো তাতে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে নাকি? মন চাইছে গিয়ে দুটো কানের নিচে দিই, কিন্তু এখানে কিছু বলা যাবে না, কারণ সবাই আছে। যাক, যখন একা পাবো তখন মজা দেখাবো। এখন সবার সাথে তাল মিলিয়ে নি। ঠিক আছে, আমিও তোমাকে মেনে নিয়েছি। সৌরভ, তোর তুলনা হয় না। আমি জীবনে ভাবতে পারিনি তুই মিমকে মেনে নিবি। যাক বাবা, আমাদের সম্পর্কটা আরো গভীর করে তুলেছিস। আপা, তোমাকে তো বলেছি আমার ছেলে জাদু জানে। দেখছিস সোহরাব কি করে মিমকে ওর মায়া জালে বেঁধে দিয়েছে। আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিন, আসলে আমার জন্য এতটুকু কষ্ট পেতে হয়েছে আপনাদের সবাইকে। যাক, তাহলে ভুলটাও বুঝতে পেরেছে। সবাই এসো, খাবার টেবিলে একসাথে খাবো। মিম সহ সবাই খাবার টেবিলে বসেছে। মিম আমার পাশে বসে আমার পেটে একটা গুঁতো দিয়েছে। আমি একটু নড়ে উঠেছি। কি হলো, তোর এমন করেছিস কেন? কিছু না আপু, এমনিতেই। মিম আমাকে শান্তিতে খেতে দিচ্ছে না, আমার গায়ে পা দিচ্ছে আর আস্তে আস্তে বলছে, আজকে তোমার জন্য রুমে একটা বড় গিফট আছে। আমি তোমাকে কষ্ট দিয়েছি তাই না? আমাকে সবার সামনে ছোট করেছো, তোমাকে আমি মজা দেখাবো। কি রে মিম, কি বিড়বিড় করতেছিস? খাচ্ছিস না কেন? আমার 2 হাতে তো ব্যান্ডেজ, হবো কি করে? এই সৌরভ, তুই মিমকে খাইয়ে দে তো। কেন? চামচ দিয়ে খেয়ে নাও, তাহলে তো হয়েছে। আরে আমাদের দেখে লজ্জা পেতে হবে না, হাসপাতালে তো খাইয়ে দিয়েছিস, এখন খাইয়ে দে। আমরা তো সবাই তোদের সুখে দেখতে চাই। হ্যাঁ, একটু কষ্ট করে খাইয়ে দাও না। হ্যাঁ দিচ্ছি, নাও। আমি মিমকে খাইয়ে দিচ্ছি। সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। মিম খাচ্ছে আর আমাকে চোখ মারছে। মিমের ভাবসাব স্বাভাবিক লাগছে না। মিমকে খাইয়ে দিয়ে আমি খাবার খেয়েছি। মিম, তুমি এসে আমি তোমাকে সোহরাবের রুমে নিয়ে যাই। আপু মিমকে রুমে নিয়ে গেছে। আমি বসে আছি নিচে। তখনই কি রে, তুই এখানে? কোন রুমে যা, মিম একা একা রুমে কি করবে? যাবো তো, সবার সাথে একটু বসে গল্প করি। ঠিক তখনই সবাই উঠে যার যার রুমের দিকে চলে যাচ্ছে। ভাইয়া যাওয়ার সময় বর্ষা রুমের লাইট অফ করে বলে, সৌরভ, অন্ধকারে বসে না থেকে রুমে গিয়ে গল্প কর।
হ্যাঁ যাচ্ছি। কিছুটা রাগ করে উঠে রুমে চলে গেলাম। দেখি মিম বসে আছে, আমাকে দেখে বসা থেকে দাঁড়িয়ে গেছে। কি ব্যাপার, দাঁড়ালে কেন? এমনিতেই। কি হলো, কাছে আসছো কেন? ইচ্ছে হয়েছে তাই। তোমার এতটা কাছে আছে আমি, তোমার কোনো কিছু করতে ইচ্ছে করছে না। শোনো, তোমার প্রতি আমার এখন কোনো আগ্রহ নেই। আমি তো আমাকে খুশি করার জন্য তোমার সাথে নাটক করেছি। আমি তোমাকে ভালোবাসি না। তুমি আমার বউ হয়ে থাকবে, কিন্তু কোনোদিন স্বামীর অধিকার ফলাতে আসবে না। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। আমি তোমার কাছে ক্ষমা চেয়েছি, তাও তুমি এমনটা বলতে পারলে? হ্যাঁ বলতে পারছি। দেখি সরো, আমি এখন ঘুমাবো, অনেক জার্নি করতে হয়েছে। মিম আমার দিকে তাকিয়ে আছে। একটা বালিশ নিচে দিয়ে বলি, আজ থেকে তুমি এই বিছানায় ঘুমাবে। আর হ্যাঁ, আমি কিন্তু যা যা বলেছি তা যদি কাউকে বলো, তার পরিণাম কিন্তু ভালো হবে না। তুমি কি আমার উপর প্রতিশোধ নিতেছো? তোমার উপর প্রতিশোধ নিতে চাপ কেন? আমার ঘুম পাচ্ছে, এখন ঘুমাবো বলি ঘুমিয়ে গেছি। সকালে ঘুম থেকে উঠে দেখি মিম আমার বুকের উপর শুয়ে আছে। ইচ্ছে করছে মিমকে খাটের উপর থেকে ফেলে দিই, ঠিক আমাকে যেমন বাসর করে ফেলে দিয়েছে। এখন আমিও ফেলে দিই। না থাক, মিম ব্যথা পাবে, তার চেয়ে বরং ওকে উঠিয়ে দিই। মিমকে রাখছি, কোনো খবর নেই। শরীর টাচ করতে উঠে বলে, আমাকে একটু আদর করো না। বলে আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরেছে। ঠিক তখনই আমার মোবাইলটা বেজে উঠেছে। হাতে নিয়ে দেখি বিনতির নাম্বার। মিম আমার বুকের উপর শুয়েছিল, কিন্তু বিনতির ফোন পেয়ে মিমকে এক ঝটকায় ফেলে শোয়া থেকে উঠে বিনতির ফোন রিসিভ করেছি। তখন বিনতি বলে, সোহরাব, তুমি আমার সাথে একটু দেখা করতে পারবে? হ্যাঁ বিনতি বলো, কোথায় দেখা করবে? আমি তোমাকে কত খুঁজেছি, আর কতবার তোমার মোবাইল ট্রাই করেছি। আচ্ছা, তোমার মোবাইল বন্ধ ছিল কেন? বলবো দেখা হলে। আচ্ছা, এখন তুমি কোথায় আছো? আমাদের গ্রামের বাড়িতে, কিন্তু তুমি কোথায় আছো? তাহলে তো ভালোই। এক কাজ করো, আজ বিকেল 5টায় দেখা করব। আমাদের কলেজ
হালকা লিপস্টিক, একদম নীল পরি লাগছে মিমকে। বাবা, আমাকে তো চেনাই যাচ্ছে না। এবার তোমার সাথে কোথাও গেলে এবার তোমার বউ মনে হবে। আমি মিমের চুলগুলো ঠিক করছি, এমনই মিম আমার গালে একটা কিস করে দিয়েছে। কিস করলে কেন? ইচ্ছে হলো তাই। আচ্ছা, দুপুর হয়ে গেছে, কখন বের হবে? কখন পিঙ্কির সাথে দেখা করবে? হ্যাঁ, এক্ষুনি বেরোবো। আমি আর মিম পাশাপাশি সিঁড়ি দিয়ে নামছি। মিম আমার ডানাটা জড়িয়ে ধরে রেখেছে। বাহ, তোমাদের দুজনকে সত্যি অনেক সুন্দর লাগছে। সারা জীবন এমনভাবে দুজন একসাথে থেকো। শুনো সৌরভ, মিম যে হাসিটা নিয়ে যেতেছে ঠিক সেই হাসিটা নিয়ে যেন বাড়িতে ফিরে আসে। তা বলতে পারবো না, কারণ আজ বিনতিকে আমি আমার মনের কথাটা বলে দেবো। ঠিক আছে, ট্রাই করব। আমি মিমকে সাথে নিয়ে বেরিয়ে গেলাম। ভাইয়ের বাইকটা নিয়ে আমি আর মিম দুজনে ডাক্তারের কাছে যেতেছি। আপনারা একটু বসেন, আমি এক্ষুনি ব্যান্ডেজ খুলে ড্রেসিং করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। ডাক্তার মিমের হাতে ব্যান্ডেজ খুলে দিয়ে ওয়াশ করে দিয়েছে। আমি মিমের দিকে তাকিয়ে আছি। মিম ভয়ে একদম চুপসে গেছে। আমি মিমের পাশে বসে মিমের হাত ধরে রেখেছি। মনে হচ্ছে মিমের সব ভয় একদম দূর হয়ে গেছে। তুমি সারা জীবন এমন ভাবে আমার হাত ধরে রাখবে? হ্যাঁ, সারা জীবন ধরে রাখবে। আর নাও, তোমার হয়ে গেছে। নিয়মিত ওষুধগুলো খাবে, তাহলে তাড়াতাড়ি সেরে যাবে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, তাহলে আমরা কি এখন যেতে পারি? হ্যাঁ যান, তবে শোনো, তুমি ওনার দিকে একটু লক্ষ্য রাখবে। আচ্ছা ঠিক আছে, রাখবো। ওনাকে পেমেন্ট দিয়ে আমরা দুজনে বাইরে এসেছি। আচ্ছা মিম, একটা রিক্সা নিয়ে তুই বাড়িতে চলে যাও, আমি বিরতির সাথে দেখা করে আসবো। আমি একা একা যাব? করি না, আমিও বিন্তির সাথে দেখা করব। তা না হলে আমি বাড়িতে গিয়ে খালামণিকে সব বলে দেব। বুঝতে পারছি। আচ্ছা আসো। মিমকে সাথে নিয়ে কফি শপে গেলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 5টা বাজতে এখনো 10 মিনিট বাকি আছে। আমি আর মিম বসে আছি, ঠিক তখনই সৌরভ, ওইটা রাজীব না? হ্যাঁ রাজীব। তো যাক, তুমি তোমার মনের মানুষের দেখা পেয়ে গেছো। আর না, হাতটা চুলকাইতেছে, ইচ্ছে করছে দুইটা থাপ্পড় দিতে। কি বলছো তুমি? তোমাকে না, রাজীবকে। তবে তুমি যদি আমার পাশে থাকো তাহলে আমার মনের আশা পূরণ হতো। ঠিক আছে, আসো, তোমার মনের আশাটা পূরণ করি। এই বলে মিমকে নিয়ে রাজীবের সামনে গেছি। রাজীব মিমকে দেখে বসা থেকে দাঁড়িয়ে গেছে। তখনই ঠাস করে একটা থাপ্পড় দিয়েছে রাজীবকে। রাজীব গালে হাতে দাঁড়িয়ে আছে। তোর জন্য আমি আমার কাছের মানুষটাকে কষ্ট দিয়েছি, আর তুই কিনা আমার সাথে এমনটা করতে পারলি? বলে আরো দুটো থাপ্পড় দিয়েছে। রাজীবের সাথে আরো 3 জন ছিল। ওরা এমন কাণ্ড দেখে কিছুটা রাগ দেখাতে চাইছে। রাখেন, সবার হাত পকেটে ঢুকিয়ে রাখেন, তা না হলে ভালো হবে না, কারণ এলাকাটা আমার। তখন ওরা বসে গেছে। সৌরভ, চলো। বলে আমার হাতটা জড়িয়ে ধরে আসছে। আর সামনে তাকিয়ে দেখি বিনোদ একটা ফুলের তোড়া নিয়ে সামনে দাঁড়িয়ে আমার দিকে আসছে। আর এদিকে মিম আমার হাত জড়িয়ে ধরে রেখেছে। বিনোদের হাতে ফুলের তোড়া দেখে মিম আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। আর বিনোদী আমার সামনে ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে আছে। আমি একবার মিমের দিকে আবার বিনোদের দিকে তাকাচ্ছি। ওরা দুজন আমার দিকে তাকিয়ে আছে। মিমের হাতটা ছাড়তে ইচ্ছে করছে না। মিমের বুকের ধুকপুকুনির আওয়াজটা আমি শুনতে পাচ্ছি। আমি মিমের হাতটা ছাড়তে যাব, তখনই বিনোদী বলে, হাই, তোমরা কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। তুমি কেমন আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। বিনোদী আসো, এখানে বসো। মিমকে ছাড়িয়ে আমি বসেছি, সাথে বিনোদী আর মিম দুজনে বসেছে। মিম চেহারাটা কাল করে রেখেছে। বিনোদী, বিনোদী, তোমার সাথে আমার কিছু কথা আছে। মিম, তুমি এখানে একটু বসো, আমি বিনোদীর সাথে কথা বলে এক্ষুনি আসছি। ঠিক আছে। মিমের দিকে তাকিয়ে দেখি মিমের চোখে পানি টলমল করছে।
হ্যাঁ, আমারও তোমার সাথে আলাদা করে কিছু কথা আছে। মিম আপু, আপনি একটু বসেন, আমরা আসতেছি। বিনতি আসো বলে বিনতির হাত ধরে নিয়ে এসেছি। প্রায় 20 মিনিট পর দুজনে চুপচাপ দাঁড়িয়ে আছি। বিনতি, বলো কি বলবে? আমি তোমাকে অনেক ভালোবেসেছিলাম। কিন্তু তখনই আমাকে থামিয়ে বলে, তবে এখন তোমাকে ভালোবাসি না, কারণ মিমকে ছাড়া তুমি কাউকে মন থেকে ভালোবাসতে পারবে না। আর আমি জানি মিম এখন তোমাকে অনেক ভালোবাসে, আর তোমরা দুজনে অনেক সুখী থাকবে। হ্যাঁ, মিম আমাকে এখন অনেক ভালোবাসে। আচ্ছা বিনতি, আমি তোমাকে ওই দিন রাতে কি বলেছিলাম তোমার মনে আছে? হ্যাঁ, মনে আছে। আর আমরা কিন্তু সফল হয়েছি। আর তুমি বলেছিলে তোমার সাথে অভিনয় করতে মিমের সামনে। আচ্ছা, আমার অভিনয় কেমন লেগেছে? হ্যাঁ ভালো, তবে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। তার আগে তোমাকে তো শুভেচ্ছা জানাতে ভুলে গেছি। হ্যাপি ম্যারিড লাইফ। আর মিমকে অনেক সুখে রাখবে কিন্তু। বিনতি, এ নাও তোমার স্কলারশিপের সব কাগজের ভিসা। তুমি আমার কাছে এটাই চেয়েছিলে ওই দিন রাতে। নাও, এটা তোমাকে দিব বলে অনেক খুঁজেছি। ধন্যবাদ তোমাকে আমাকে স্কলারশিপটা পড়িয়ে দেওয়ার জন্য। তুমি জানো, আমার অনেক স্বপ্ন ছিল এটার জন্য। এখন আমি অনেক হ্যাপি। আগামী 13 তারিখ তোমার ফ্লাইট। তবে এই সব কিছু ব্যবস্থা করেছে আমার বড় ভাইয়া। আমি ওনাকে বলতেই উনি সব কিছু ব্যবস্থা করে দিয়েছে। বিনতি, তুমি আমাকে ক্ষমা করে দিও প্লিজ। বন্ধুত্বের মাঝে সরি ধন্যবাদ এসব না থাকলেই ভালো। আচ্ছা, মিমকে কি সবকিছু বলেছো নাকি? না, তেমন কিছু বলিনি। চলো দুজনে একটু মিমকে রাগায়। আমি আর বিনতি দুজনে হাসতে হাসতে এসেছি। মিম আমাদের দেখে এগিয়ে এসে বলে, সোহরাব, তোমরা ভালো থেকো। আমি চললাম আমার বাড়িতে। কিছুদিন পর তোমার ডিভোর্স পেপারটা পেয়ে যাবে। এবার আর কোনো ভুল হবে না। ও আচ্ছা, এই কথা। ঠিক আছে, আসো তাহলে আমি তোমাকে বাড়িতে দিয়ে আসি। সারা জীবন তো একা চলতে হবে, তাহলে এইটুকু সময় তুমি সাথে গিয়ে কি হবে? সোহরাব, আমি জানি তুমি বিন্তিকে অনেক ভালোবাসো, আর বিন্তিও তোমাকে খুব ভালোবাসে। আচ্ছা, তুমি একা যেতে পারবে? হ্যাঁ, যেতে পারবো। আর না পারলেও পারতে হবে। আচ্ছা, তাহলে তোমরা থাকো, আমি গেলাম। একটা কথা বলবো মিম। না, আর কোনো সান্ত্বনামূলক কোনো কথা শুনতে চাই না। আমি জানি তুমি কি বলবে। তুমি বলবে তোমাকে ক্ষমা করে দিতে আর তোমাকে ভুলে যেতে। এখন আমি চাই, তবে বিন্তি তুমি অনেক ভাগ্যবান। আচ্ছা, আমি যাই। সোহরাব, পারলে আমাকে ক্ষমা করে দিও। তখনই আমি মিমের হাত ধরেছি। মিম, আমার কথাটা একটু শুনবে? কোনো কথা নেই, হাতটা ছাড়ো, আমাকে যেতে দাও। আই লাভ ইউ। বিন্তিকে আই লাভ ইউ বলবে, এটা আমাকে শুনতে হবে? তখনই মিমের হাতটা ছেড়ে বিনোদের কাছে ফুলের তোড়াটা নিয়েছি। হ্যাঁ, এটার জন্য বলে মিমের সামনে হাঁটু গেড়ে বসে ফুলের তোড়াটা দিয়ে বলি, আমাকে রাতে খাটের উপর থেকে লাথি মেরে ফেলে দেবে না তো? আমার দিকে মিম তাকিয়ে কান্না করে দিয়েছে। সরি, আমাকে ক্ষমা করে দাও। তুমি কিন্তু বলোনি লাথি মেরে ফেলে দেবে কিনা। আমার কি দোষ? রাতে ঘুমানোর সময় আমার হাত পা একটু বেশি নড়াচড়া করে। তবে তুমি চাইলে আমাকে কোলবালিশের মতো জড়িয়ে ধরে ঘুমালে, তাহলে আমি আর নড়াচড়া করতে পারবো না। তাহলে তাই করব। বিন্তি, আমি জানি তুমি অনেক কষ্ট পেয়েছো, তার জন্য সরি। বিনোদির সাথে আমার কিন্তু একটা চুক্তি ছিল। মানে? মানেটা আমি বলতেছি। বিনোদী মিমকে সবটা বুঝিয়ে বলেছে। সবটা মিম শুনে আমাকে বলে, সত্যি আমি অনেক ভাগ্যবান, তোমার মতো বর পেয়েছি। তবে আম্মু আর খালামণিকে অনেক ধন্যবাদ দেওয়া দরকার। আচ্ছা, তাহলে আমি এখন যাই। আমার স্কলারশিপ শেষ হলে আবার দেখা হবে তোমাদের সাথে। হ্যাঁ তা হবে। আচ্ছা বিনোদী, তুমি এখানে কার পাশে উঠেছ?
আমার হবু বরের বাসায়। মানে? তোমার হবু বর মানে? কবে বিয়ে ঠিক হয়েছে? বিয়েটা অনেকদিন ধরেই ঠিক হয়ে আছে, আমি রাজি ছিলাম না তাই। ওই দিন কক্সবাজার থেকে আব্বু আমাকে জোর করে নিয়ে এসেছে, কারণ আব্বুকে তোমার ব্যাপারে বলেছিলাম। তাই ওই দিন রাতে আমাকে নিয়ে চলে আসে আর আমার মোবাইল নিয়ে নেয়। কিন্তু তুমি তো বলেছিলে তোমার মা অসুস্থ। হ্যাঁ, কারণ মিমকে রেখে যদি তুমি চলে আসতে তাই। আসলে রিয়াদ হচ্ছে আমার হবু বর, ও আমার বাবার বন্ধুর ছেলে, লন্ডনে থাকে। আব্বু আর ওনার বন্ধু দুজন মিলে আমাদের বিয়ে ঠিক করে। তবে যখন আব্বু বলেছে যে তুমি আর মিম দুজন দুজনকে ভালোবাসো, কিন্তু কোনো একটা কারণে কাছে আসতে পারছো না, কিন্তু দুজনেই কোনোদিন আলাদা হবে না, তখন আমি কথাটা চিন্তা করি। এরপর সিদ্ধান্ত নিই আমি রিয়াদকে বিয়ে করব। রিয়াদ, একটু এদিকে আসবে? হাই সবেবার মিম, তোমাদের ঘৃণা আর ভালোবাসার কথা সারা রাত বিনতি আমাকে বলেছে। সত্যি দারুণ একটা লাভ স্টোরি। তবে রিয়াদ, বিনুতি অনেক ভালো একটা মেয়ে, ও তোমাকে অনেক সুখে রাখবে। 13 তারিখে তো আমরা লন্ডন চলে যাচ্ছি, ওইখানেই যেয়ে বিয়েটা করব। আর হ্যাঁ, বিনতিকে নিয়ে আমি অনেক সুখে আছি। ঠিক আছে, তাহলে বিনতি তুমি ভালো থেকো। আর রিয়াদ, ওকে কিন্তু অনেক সুখে রাখবে। বিনতি আর রিয়াদের কাছ থেকে বিদায় নিয়েছি। সৌরভ, আমরা আবার কবে হানিমুনে যাব? আর হানিমুনে যাওয়া লাগবে না, তবে এখন থেকে বাড়িতে হানিমুন হবে। তবে তুমি কি চাকরিটা ছেড়ে দিতে পারবে? আমি তো 5 দিন হয়েছে চাকরি ছেড়ে দিয়েছি। আচ্ছা, তোমাকে জড়িয়ে ধরে বসবো? হাত দুটো দাও। মিম দিয়েছে, আমি ওর হাত দুটো এনে ওকে দেখিয়ে দিয়েছি এমনভাবে জড়িয়ে ধরবে। আমি আর মিম এখন অনেক সুখে আছি। মিম রোজ আমাকে কোলবালিশ মনে করে ঘুমায়। আপু, আম্মু, খালাম্মা আমাদের ভালোবাসা দেখে অনেক খুশি। মিম আমাকে ছাড়া বাসা থেকে একা একা কোথাও বেরোতে চায় না। যদিও মাঝে মাঝে রাগ করতে চায়, তবে আমার ভালোবাসার কাছে ওর সব রাগ আর ঘৃণা পরাজিত হয়ে যায়।